জীবন থেকে আমরা যদি কাজ, তো কাজ এই যে কথাটা আছে কাজ, ক্ষমতা, শক্তি, বাস্তব জীবনে আমরা কিন্তু তিনটা একই শব্দ মানে হচ্ছে তিনটা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি। কেন বলতো? আমরা বলি এই ব্যক্তিটা অনেক কাজ করতে পারে, মানে এই ব্যক্তির অনেক ক্ষমতা, এই ব্যক্তির অনেক শক্তি। তাহলে এখানে কাজ, ক্ষমতা, যার যত ক্ষমতা তার তত শক্তি, বিষয়টি ওইরকম ভাবে কিন্তু আমরা বিবেচনা করি। এবং যার যত শক্তি সে তত বেশি কাজ করতে পারে। তিনটাকে আমরা সিমিলার মানে তিনটার মধ্যে একটা সিমিলারিটি আছে এবং আমরা ঠিক ওইভাবে কিন্তু এটাকে এই তিনটাকে বিবেচনা করছি। বাস্তব জীবনে যেটা করি যে তিনটাকে আমরা আলাদা করে দেখছি না, কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু এটা না, ফিজিক্সের ভাষায় তিনটা হচ্ছে তিনটা ভিন্ন জিনিস এবং অবশ্যই প্রত্যেকের সাথে কেন সম্পর্কযুক্ত। যার যত শক্তি তার তত ক্ষমতা, এই বিষয়টা অবশ্যই সত্য। যদিও আমরা বাস্তব জীবনে এক চোখে দেখছি, কিন্তু ফিজিক্সে আমরা এই তিনটাকে স্পেশালি দুই চোখে দেখবো, দুইটা চোখে দেখবো। কেন বলতেছি যে ক্ষমতা যে বিষয়টা এটা আর শক্তি এবং কাজের মধ্যে সিমিলারিটি অনেক বেশি, এজন্য শক্তি যা কাজ আমরা তাই ধরতে পারি, কিন্তু শক্তি এবং কাজ মোটেও ক্ষমতা না। তবে ক্ষমতার সমানুপাতিক বা ক্ষমতার মতোই একটা অংশ বলা যায়, বা ক্ষমতার উপর এক যে। তো দেখো এখানে তাহলে কাজ কি, তো বাস্তব জীবনে যেটা কাজ সেটা আর এই কাজটা আমরা মোটেও এক ধরবো না। তো বাস্তব জীবনে যে কাজ হবে সেটা কতগুলি শর্তের অধীনে কাজ হবে। তো কাজ কি? নর্মালি যে কথাটা যে কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল, বল এবং সরণের স্কেলার গুণফল। এক কথা যদি বলি যে বল ও সরণের স্কেলার গুণফল, স্কেলার বা ডট গুণফল, স্কেলার বা ডট গুণফল, এটাকে আমরা বলি কাজ। স্কেলার গুণফলকে কাজ বলে। আচ্ছা, গুণফলকে কি বলে? আমার কাজ বলে। এটা হচ্ছে তোমার শর্ট ভার্সন। যদি বলে যে বল ও সরণের স্কেলার বা ডট গুণফলকে কাজ বলে, এটা হচ্ছে একটা সংজ্ঞা দেওয়া যায়। এখন কথা হচ্ছে আমরা এটাকে বিভিন্নভাবে ডিফাইন করতে পারি, শুধু একদিকে না, আমরা এটাকে অনেকভাবে এগুলোকে আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে? সো একটা বিষয় মাথায় রেখো, আমি তোমাদের একদম 9-10 থেকে শুরু করতেছি। কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা এমন ভাবে শেষ করবো যেন তুমি এই অধ্যায়ের মধ্যে মানে তোমার কোনো প্রকার সমস্যা না থাকে। সো কারো যদি মনে হয় যে আমি পারি, হ্যাঁ ভাই তুমি পারো, কিন্তু তোমার পারার মধ্যেও দেখবে যে নতুন কিছু না কিছু পাবা, এখানে নতুন থাকবে। সো নতুন কিছু শেখার জন্য হলেও ক্লাসে থাকো। ঠিক আছে? তুমি অনেক পারো আমি জানি। আচ্ছা, তো বল এবং সরণের ডট গুণফলকে আমরা কাজ বলি বা স্কেলার গুণফলকে কাজ বলি, অথবা এখানে অনেকভাবে বলা যায় যে তুমি এটাকে এভাবে বলতে পারো যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, বল এবং বলের দিকে সরণের উপাংশ কি বলতে পারি? দেখো তো, বল, দেখো এখানে বললাম হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এটাকে বলতে পারি কাজ বলে। আবার এটাকে আমরা এটাও বলতে পারি সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা এখানে কয়টা অংশ পেয়েছি? দেখো তিনটা, অলরেডি আমরা তিনটা অংশ পেয়েছি। এছাড়াও এই কাজটাকে আমরা আরেকটা সংজ্ঞা এখানে দিতে পারি। যেমন ধরো আমি যদি বলি কোন বস্তুর উপর, যেটা তোমরা 9-10 এ পড়ে আসছো, এরকম একটা বিষয় যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে বলা হয় কৃতকাজ বা কাজ। আমি আবারও বলছি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বলের দিকে সরণের অভিমুখের গুণফলই হচ্ছে কি, বা বলের দিকে সরণের অভিমুখ। ঠিক আছে? আচ্ছা, সো দেখো আমি যে কথাটা বললাম এখানে তিনটা কথা বলছি। একটা হচ্ছে বল ও সরণের স্কেলার বা ডট গুণফলকে কাজ বলে, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, আবার বলছি সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফলকেও কাজ বলে। এখন একটা প্রশ্ন করতে পারো যে উপাংশটা কি? এখানে বলের উপাংশটা কি, আবার বলতে পারো এখানে সরণের উপাংশটা কি, তাই না? এই কথাগুলি বলতে পারো তোমরা। আচ্ছা, সেখানে আমি যাব। আরেকটা সংজ্ঞা আমি দিতে পারি এখানে। দেখো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে
সরণ ও সরণের দিকে, সরণ ও, আচ্ছা এটা সহজ বা অসহজ, হ্যাঁ, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বল ও সরণের গুণফলকে কৃতকাজ বলে। সরাসরি বলা যায় বল ও সরণের গুণফলকে কৃতকাজ বলে। এখানে ডট গুণফল বা স্কেলার গুণফল না বললেও চলে। যাই হোক, সরণ, এবং তাহলে সরণ ও সরণের দিকে বলের উপাংশ বা বল ও বলের দিকে, এক কথায় মানে দুইটাকে একত্রে নিয়ে আসা, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। তাহলে এখানে দেখো আমরা চার ভাবে, এটা মানে হচ্ছে এইটাকে আমি দুইটা ভাগে এখানে ভাগ করে দিলাম, ঠিক আছে। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে, সরণ ও সরণের দিকে বলের উপাংশ বা বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। আচ্ছা, এখন এই বিষয়গুলোকে আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি? তাহলে একে সাধারণত কি দ্বারা প্রকাশ করি? আমরা ডব্লিউ দ্বারা, একে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। তো আচ্ছা যাই হোক, এবার আমরা একটু এতে চাই, মানে বিষয়টা দেখাই যে তোমার এখানে কি কি থাকতে পারে। যেমন ধরো ঠিক এইখানে চিন্তা করো, এই হচ্ছে তুমি ক্যারাম খেলছো, তো এটা কি? এটা হচ্ছে একটা গুটি, তুমি ক্যারাম খেলছো, এটা একটা গুটি, আর এটা হচ্ছে তোমার স্ট্রাইকারটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্ট্রাইকার। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্ট্রাইকার, ক্যারামের স্ট্রাইকার। সো তুমি কি করছো? এইটাকে মারছো, এই বরাবর তুমি মারছো, ঠিক আছে, এই বরাবর মারছো। তো স্ট্রাইকার এ হচ্ছে ক্যারামের গুটি, তুমি ক্যারাম খেলছো। সাপোজ ধরো এটা হচ্ছে ক্যারামের একটা বোর্ড, এটা হচ্ছে কি একটা বোর্ড আছে। সো এই হচ্ছে তোমার ক্যারামের বোর্ডের মধ্যে, এটা হচ্ছে একটা পকেট ধরে নিতে পারো, এখানে একটা পকেট আছে, এখানে একটা পকেট, এবং এই হচ্ছে একটা পকেট। সো আর তো বুঝতেই পারছো এখানে কি আছে, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি আমরা, আপাতত এটা ধরে নিলাম। সো এগুলো হচ্ছে তোমার পকেটগুলো। এখন তুমি টার্গেট করছো কি? আমি জানি না তুমি কি টার্গেট করছো। সো তুমি যদি চাও যে আমি একদম এই বরাবর, দেখো গুটিটাকে এই সোজা মারবো, দেখো তুমি কি করছো? এক এক সময় এক এক বল প্রয়োগ করতে পারো। টার্গেট করছো তুমি এই পকেটে নেওয়ার জন্য, কি করছো? তুমি এই পকেটে নিয়ে যাবে। টার্গেট করছো কোথায়? এই পকেটে ফেলার জন্য। তাহলে তুমি বল প্রয়োগ করছো, যদি বলটা এরকম প্রয়োগ না করো, হয়তো তুমি বলটা প্রয়োগ করছো তুমি এই বরাবর। যখন তুমি এই বরাবর একটা বল প্রয়োগ করছো, তখন গুটিটা কি করলো? এই বরাবর চলে গেল। তাহলে দেখা যাচ্ছে এইদিকে সরণ ঘটছে, এটা হচ্ছে তোমার সরণ, আর বল প্রয়োগ করছে কি? এই বরাবর। বল প্রয়োগ করছে কি তুমি? এই বরাবর। তাহলে এটা হচ্ছে তোমার বলের দিক, এটা হচ্ছে তোমার সরণের দিক। এবার তুমি চিন্তা করে দেখো, গুটি আমি একটু এটাকে পেছন দিকে বর্ধিত করলে এভাবে যদি ধরি, তাহলে এখানে যে একটা কোণ আছে সেটা হচ্ছে থিটা, এখানে যে কোণ উৎপন্ন হয় সেটা কি? থিটা। আচ্ছা, সো যদি এটা থিটা হয়, এইখানের উৎপন্ন কোণটা, তাহলে এখানে যে কথাটা বলছে, এই চিত্রটাকে আমি এখানে আঁকছি, এই হচ্ছে তোমার এফ আর এই হচ্ছে তোমার এস, ঠিক আছে, এই হচ্ছে তোমার থিটা, আর এখানে কি ছিল? গুটিটা। তো এখন তোমাদের যদি প্রশ্নটা করা হয়েছিল যে উপাংশ একটা কথা ছিল, তোমরা যারা লম্ব বিক্ষেপ পড়ছো বা উপাংশ পড়ছো তারা কিন্তু জানো। তাহলে দেখো এখানে উপাংশটা আসলে কি বোঝায়? এই বরাবর একটা অংশ ধরলাম আমি, এই বরাবর একটা অংশ, তাহলে এইটা যেটা আছে, তাহলে এইখানে যদি বলা আছে বলের দিকে সরণের উপাংশ, আমি এখান থেকে একটা মানে প্রজেকশন এখানে বা একটা যদি কম্পোনেন্ট আমি নেই, তাহলে কি করতে হবে? অভিক্ষেপ। চিন্তা করো, আমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, এটার মধ্যে ধরো একটা লম্ব অঙ্কন করলাম, কি করলাম? একটা লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে কি? লম্ব। এই অংশ এটা কি? ধরে নিচ্ছে এটা লম্ব। যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, এটা হচ্ছে কি? ভূমি। এটা হচ্ছে কি তাহলে? ভূমি। তাহলে এইটা হচ্ছে তোমার অতিভুজ। কি হবে এটা? এটা হবে তোমার অতিভুজ। আচ্ছা, যদি অতিভুজ হয় তাহলে দেখো, তাহলে cos θ সমান কি আসে এখানে? তো cos θ সমান কি জানো তুমি? cos θ মানে তুমি জানো এখানে যে আমি যদি cos θ বের করি, cos θ মানে ভূমি বাই অতিভুজ। চিন্তা করো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে চিন্তা করো, তো ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ, তাহলে রাখলে এখানে cos θ, আর ভূমি মানে কত? ভূমিটা আমি ধরে নিচ্ছি কত? এখানে এইটুকু তুমি ধরো x, এইটুকু তুমি ধরছো x। তা আমি যদি এটা x বের করি, তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো? তাহলে x বাই কি আছে এখানে? এটা s, তাই না? এটা আছে s। তাহলে সুতরাং x এর মান কত পাচ্ছ? তাহলে x পাচ্ছ কি? s cos θ, s cos θ পাচ্ছ। তাহলে আমি এখানে চিন্তা করে দেখো, আমি এই x এর মানটা বের করছি, আর x সমান কত পেয়েছো? s cos θ। x এর মান কত পেয়েছো এখানে? s cos θ। তাহলে এই যে অংশটা পেয়েছি s cos θ, এখানে একটা s cos θ পেয়েছি, তাহলে এই যে s cos θ মানে কি? এই বরাবর পেয়েছি s cos θ পেয়েছি। এটা হচ্ছে তোমার বলের দিকে, এটাকে বলি আমি
বলের দিকে স্মরণের উপাংশ, ঠিক আছে। অবশ্যই উপাংশ একটা ভেক্টর, আমি শুধুমাত্র উপাংশের মান নিয়েছি, এটা হচ্ছে একটা উপাংশের মান, তবে আমি এখানে ভেক্টর দিলে একটা ভেক্টর চিহ্ন দিলেই এটা উপাংশের মান বোঝাবে, ঠিক ভেক্টর বোঝাবে। আচ্ছা এবার এটা গেল, তাহলে এবার যদি আমি এই দিকে চিন্তা করি, মানে বিষয়টা হচ্ছে কি যে আমি যদি এভাবে একটা টর্চ ধরি, আমি যদি এখানে একটা টর্চ লাইট ইউজ করি, যেমন ধরো আমি এখানে চাইলে একটা প্রজেকশন, তো বোঝো, মানে আমি এরকম ভাবে যদি একটা কিছু ধরি, সাধারণত আমার হাতের একটা শ্যাডো পড়তেছে, তাই না, একটু হালকা তো দেখা যায়। তো চিন্তা করে দেখো আমার হাতের শ্যাডোটা যদি পড়ে, আমি তোমাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই, তোমরা একটু ফোকাস করো। সো সবাই একটু ফোকাস করো। ধরো যে আমি এখানে তোমাদের বুঝাচ্ছি এখানে একটা বিষয়, তো এখানে দেখো, যে আমি যদি এরকম ভাবে ধরি, দেখো যে আমি এরকম ভাবে একটা ধরলে একটা শ্যাডো পড়তেছে, তাই না। এখানে লক্ষ্য করো যে আমি যখন লাইটটা ধরলাম, তো লাইটের কি এই যে আমার হাতে একটা স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলের শ্যাডোটা কিন্তু ওইখানে পড়তেছে। আমি যদি এইভাবে ধরি লাইটটা, দেখো শ্যাডোটা কোথায় পড়তেছে, একটু নিচে, তাই না, এই নিচে পড়তেছে। তাহলে নিচে যখন পড়বে, আমি ঠিক এইখানে যদি শ্যাডোটা ধরি, দেখো এইখানে যখন ধরলাম তখন কি হলো, আমি যখন এইভাবে ধরবো তখন দেখা যাবে কি জানো, নিচের দিকে শ্যাডোটা যাবে। সো শ্যাডোটা যেদিকে যাবে আমি কি করবো, এরকম ভাবে একটা, দেখো এইভাবে ধরলাম, ধরো তো আমি কি করলাম, এরকম ভাবে একটা এইভাবে ধরি, তাহলে দেখো এইভাবে নিচের দিকে গিয়ে পড়বে। যদি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, তাহলে আমি এইভাবেই আছে সাপোজ ধরেছি, এইভাবে ধরলে দেখা যাবে কি নিচের দিকে একটা শ্যাডো গিয়ে পড়বে, দেখো নিচের দিকে কিভাবে শ্যাডোটা যাচ্ছে। তো যতটুকু শ্যাডো যাবে, আমি আবার বলছি, এই নিচের দিকে যতটুকু শ্যাডো যাবে তার থেকে আমি এই দেখো পুরোটা শ্যাডো হয়ে গেছে, তাই না, একদম পুরোটা অন্ধকার হয়ে গেছে। তাহলে এই শ্যাডোটার বা এই যখন যে শ্যাডোটা পড়তেছে, বা এই যে দেখো এরকম, আমি কি করবো, একটা এভাবে লম্ব অঙ্কন করবো, জাস্ট কি করবো, একটা লম্ব অঙ্কন করবো, ঠিক আছে। সো আমি যদি এখানে লম্ব অঙ্কন করি, ঠিক একইভাবে আমি এইদিকে শ্যাডোটা মানে এইদিকে লাইট ধরলে এদিকে শ্যাডো পড়বে, আর এইদিকে লাইটটা ধরলে এদিকে শ্যাডো পড়বে। তোমরা কি বুঝতে পারছো যে আমি কিভাবে ধরছি, বলতেছি এইখানে যে রেশিওটা পেয়েছি আমরা, এইখানে যতটুকু অংশ অন্ধকার হয়ে গেছিল, আমি আমার স্কেলের যতটুকু অংশ অন্ধকার হয়েছিল তার একটা অংশ নিয়ে আমি একটা কি করলাম, এবং লম্ব অঙ্কন করলাম। তাহলে এই লম্ব অঙ্কন করলে এই যে অংশটাকে বলছি, এইখানে একটা উপাংশ তৈরি হবে। এইখানে কার উপাংশটা তৈরি হবে, এই অতিভুজ মানে কি সরণ, অতিভুজ মানে হচ্ছে এখানে সরণ। তাহলে এই বরাবর এই বল যেদিকে আছে, ঠিক এই বরাবর একটা শ্যাডোটা এখানে পড়ছে। তাহলে যদি শ্যাডোটা এখানে পড়ে বা ছায়াটা এখানে পড়ে, তাহলে এখানে একটা উপাংশ পাওয়া যাবে, ঠিক আছে, এইখানে একটা উপাংশ পাওয়া যাবে। তাহলে এইখানে কি আছে, বল আছে। তাহলে এইবার এইদিকে যেহেতু শ্যাডোটা যদি এই পাশে থাকে, তাহলে বলি সরণের উপাংশ। শ্যাডোটা যদি বলের দিকে থাকে, তাহলে এটাকে বলবো আমরা সরণের উপাংশ। তার মানে হচ্ছে এই যে বরাবর যেটা আছে, এটা হচ্ছে তোমার সরণের উপাংশ। এবার তুমি ঠিক উল্টা ঘটনা ঘটো, তাহলে আমরা এটা পেলাম। এবার দেখো, এবার আমি শ্যাডোটা এই দিকে যদি টর্চ ধরো, এবার তোমার লাইটটা ধরো এই বরাবর, তোমার লাইট যেটা আছে সেটা তুমি ধরছো হচ্ছে এই বরাবর। তুমি যদি এই বরাবর ধরো, তাহলে শ্যাডোটা কোন দিকে যাবে, এবার লম্ব থাকবে এরকম। এবার ধরো যে এটা নাই, তাহলে এবার তুমি যদি লাইটটা ওই বরাবর ধরো, তাহলে শ্যাডো পড়বে এই বরাবর। তাহলে আমি কি করলাম, এখানে একটা লম্ব অঙ্কন, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি। সো যদি 90 ডিগ্রি এটা হয়, তাহলে এবার এটা ভূমি হয়ে যাবে, এটাই আচ্ছা। তো ভূমি কোনটা হবে, তাহলে ভূমি হয়ে যাবে কোনটা, এটা হবে ভূমি। এবার এটা হবে কি ভূমি, তাহলে অতিভুজ কোনটা হবে, এটা। তখন কিন্তু অতিভুজ হয়ে যাবে কোনটা, তাহলে এটা কি এফ, এটা কি আছে এফ। যদি এটা এফ থাকে, এবার আমি এইটুকু বের করবো, ধরো যে এটুকু হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে ওয়াই। তাহলে এবার চিন্তা করো, আবারও cos θ, আবার নিলাম cos θ। যদি cos θ নেই, cos θ মানে কি ভূমি বাই অতিভুজ। তো এবার ভূমি এটা, অতিভুজ এটা। কারণ দেখো সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে এর বিপরীত বাহু এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ হয়, তাহলে কি লিখবো, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি হচ্ছে y আর অতিভুজ কত আছে f, সুতরাং y সমান কত পাবা, f cos θ, f cos θ। তাহলে y টা কোথায় আছে, এখানে। তাহলে চিন্তা করে দেখো, এটা কিন্তু আমার s, তাহলে তুমি কি পেয়েছো, এই বরাবর কি আছে, তাহলে f cos θ আছে। এই y মানে কি f cos θ, y মানে কি f cos θ। তাহলে এখানে চিন্তা করে দেখো, এবার দুইটা ঘটনা থেকে আমরা যেটা পেলাম,
যে যখন এইভাবে গেছিল, আমি যখন ধরলাম থিটা, তখন এইভাবে যখন লম্ব অঙ্কন করছি তখন ছিল এখানে s cos থিটা, তখন ছিল এখানে s cos থিটা, আর বল ছিল কি এই বরাবর। আর যখন আমি এইখানে গেলাম তখন এটা পেয়েছি f cos থিটা। তাহলে এটা কি সরণের দিক, তো সরণের দিকে এটাকে বলি আমরা বলের উপাংশ। এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে বলের উপাংশ। আর বলের দিকে দেখো এটা হচ্ছে বলের দিক, তো বলের দিকে যেটা পেয়েছি এটাকে বলি আমরা সরণের উপাংশ। ঠিক আছে, আমরা আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা জাস্ট কি বুঝছো, মানে হচ্ছে শ্যাডোটা কোন দিকে পড়ে, ছায়াটা কোথায় তৈরি হচ্ছে, যেখান থেকে ছায়াটা তৈরি হবে, যেদিকে ছায়া পড়বে সেখানে একটা লম্ব অঙ্কন করবা, যেদিকে ছায়া পড়তেছে সেদিকে কি করছো, তুমি একটা লম্ব অঙ্কন করছো। ঠিক আছে, ধরো তুমি দাঁড়িয়ে আছো রোদের বিপরীতে, মানে হচ্ছে সূর্যের বিপরীতে তুমি যে দাঁড়িয়ে থাকো, তুমি দেখো তোমার একটা ছায়া তৈরি হবে, তো মাটি থেকে তুমি নিজেকে লম্ব ধরে তুমি নিজেকে লম্ব ধরে তুমি কি করবা, এই বরাবর একটা দড়ি টানো যেখানে তোমার মাথাটা গিয়ে পড়ছে। তোমার একটা, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি অনেক সময় আমাদের একটা ছায়া তৈরি হয়, তাই না? এখন তোমার যে ছায়াটা তৈরি হয়েছে, তুমি কি করবা, তোমার মাথা থেকে তোমার যে মাথার যে শ্যাডোটা আছে, যেখানে তোমার মাথাটা মাটিতে পড়ে আছে যে অংশটা ছায়াতে, ওই অংশ থেকে তোমার এই মাথার কানেকশন করো। যদি কানেকশন করো তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাবা, একটা সমকোণী ত্রিভুজ পাবা। তো এই ক্ষেত্রে তুমি লম্ব যদি চিন্তা করো, কার সাথে তুমি লম্বটা আঁকবা, মনে রাখবা শ্যাডো যদি এখানে থাকে, যেদিকে শ্যাডোটা সেখানে লম্বটা থাকবে, যেখানে শ্যাডো থাকবে সেখানে একটা লম্ব থাকবে। যেমন শ্যাডো পড়ছে এদিকে, লম্ব দিয়েছে এদিকে, শ্যাডো পড়ছে নিচের দিকে, লম্ব হইছে নিচের দিকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার এটা যদি বুঝে থাকো তাহলে কি গেল আবার, তাহলে আমার এখানে যে কথাটা ছিল, যে দুইটা কথা ছিল, একটা ছিল কি বলের দিকে সরণের উপাংশ, একটা সরণের দিকে বলের উপাংশ। তাহলে দেখো, তো কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে, এমন বলছে যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, বল ও বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশ। তাহলে এখন চিন্তা করো, এই হচ্ছে এটা কি বলের দিকে সরণের উপাংশ, আর এই বরাবর যেটা থাকবে, এই বরাবর কে থাকবে, এই বরাবর যেটা থাকবে f cos থিটা। f cos থিটা মানে কি সরণের দিকে, এটা হচ্ছে কি সরণের দিকে বলের উপাংশ, এদিকে উপাংশের মান, এটা বলের উপাংশের মান, বা উপাংশ কেন লিখছি উপাংশ, তবে উপাংশের সাথে একটা ভেক্টর চিহ্ন থাকবে অবশ্যই। আমি ভেক্টর চিহ্নটা ইগনোর করছি, জাস্ট হচ্ছে এটা আসলে উপাংশের মান বোঝাচ্ছে, এক্স্যাক্টলি যেটা বোঝায় এটা হচ্ছে উপাংশের মান বা অভিক্ষেপ। এটাকে আমরা অভিক্ষেপ বলি, লম্ব অভিক্ষেপ, এটাকে লম্ব অভিক্ষেপ। উপাংশ বলতে একটা ভেক্টর বোঝায়, আর অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, এটা গেল। এখন চিন্তা করো বল, তো বলের দিকে সরণ উপাংশ, তাহলে বল হচ্ছে f, ঠিক আছে। আর এখানে কি আছে, বলের দিকে সরণের উপাংশ কত আছে, এই দেখো s cos থিটা, কত আছে s cos থিটা, তার মানে এটাকে লিখতে পারি fs cos থিটা, fs cos থিটা, এই একটা অংশ। তাহলে w সমান কি পেয়েছো, এই একটা অংশ। আবার এই কথার অনুসারে আবার কি বলছে দেখো, আবার কিন্তু বলছে, এটাও বলছে যে w সমান, দেখো যে w সমান কি বলছে, সরণ ইনটু সরণের দিকে, সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তো যখন এই কথাটা বলছে তাহলে দেখো সরণ কত s ইনটু বলের দিকে সরণের উপাংশ, দেখো তো সরণের দিকে বলের উপাংশ কত আছে f cos থিটা, সরণের দিকে বলের উপাংশ মানে এই বরাবর বলের কতটুকু অংশ আছে, বল তো এক্স্যাক্টলি এইদিকে ক্রিয়া করছে, তাই না? বল এদিকে ক্রিয়া করলেও বলের একটু না কিছু একটা অংশ এদিকে আছে, তো এই দিকে কতটুকু অংশ আছে সেটা আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে f cos থিটা। সেটা কত f cos থিটা। সো এটাকে সাজায় যদি লিখি তাহলে fs লেখা যায় কি fs cos থিটা। সো w সমান আকার একই জিনিস আছে, আলটিমেটলি কিন্তু একই জিনিস আছে। দেখো এখানে ক্রস বলতে এটা ভেক্টর না, জাস্ট মানের গুণফল, ভেক্টরের ক্ষেত্রে না, এটা মানের গুণফল। কারণ এখানে যদি ক্রস দেই দুইটা ভেক্টরের ক্ষেত্রে, তাহলে এটা ভেক্টর গুণফল হবে। তো এক্স্যাক্টলি এখানে আমরা স্কেলার রাশির গুণ করছি, সো এখানে ভেক্টর চিহ্ন বা ডট চিহ্নের কোনো প্রায়োরিটি পাবে না। আমি আবার বলছি, এখানে ভেক্টর চিহ্ন কোনটা বা ডট চিহ্ন কোনটা এখানে কোনো কিছুই প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ এই দুইটা হচ্ছে মানের গুণফল, অর্থাৎ নরমাল বীজগাণিতিক গুণফল। ঠিক আছে, আচ্ছা তো এটা গেল। তাহলে দুইটা সমীকরণ কিন্তু একই আসছে আলটিমেটলি। এবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি, আর কেসগুলো দেখবো এবার। সো এটা যদি আসে তাহলে আমরা একটু বিশেষ ক্ষেত্র দেখবো, এখানে কাজ হওয়ার শর্ত, কাজ না হওয়ার শর্ত। এবার দেখো এটা যদি কাজের সমীকরণটা, আমরা এটা কাজের সমীকরণ পেয়ে গেছি, এটা হচ্ছে কাজ, তো এটাকে 1 নং ধরে নিই আমরা, এটা হচ্ছে আমাদের 1 নং। এবার দেখো তো বিশেষ কেসগুলো দেখি, বিশেষ কারণ, কাজ হওয়ার বিশেষ কারণ। দেখো কাজ হওয়ার
বিশেষ কারণ। বিশেষ কারণ হচ্ছে দেখো এক, দেখো বল শূন্য, বল প্রয়োগ করতে হবে। এখানে কি বলছে? বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, কাজ হবে, মানে কাজ হবে তখনই। দুই, বল প্রয়োগে স্মরণ ঘটতে হবে, স্মরণ ঘটতে হবে, আচ্ছা ঘটতে হবে স্মরণ, অর্থাৎ s ইজ নট ইকুয়াল 0। আর এখানে বলতেছে f ইজ নট ইকুয়াল 0, মানে f এর মানটা শূন্য হতে পারবে না, ঠিক আছে, অশূন্য মান হতে হবে। আর তৃতীয় হচ্ছে স্মরণ নির্দিষ্ট দিকে হতে হবে, স্মরণ নির্দিষ্ট দিকে হতে হবে, স্মরণ নির্দিষ্ট দিকে হতে হবে। কারণ স্মরণ শুধু হলেই হবে না, স্মরণ যেমন ধরো যে স্মরণ মানে এখানে বলছে হচ্ছে নির্দিষ্ট দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যেটা হবে যে অর্থাৎ থিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি, মানে একটা নির্দিষ্ট দিক বলতে এটা ছাড়া সমানে লম্বভাবে ক্রিয়া করতে পারবে না, এটা তখনই কাজ হবে যখন দেখা যাবে কি এটাকে কাজ বলা হয়, এটাকে এক ধরনের কাজ বলা হয়, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি হতে পারবে না, এমন একটা শর্ত আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার তখন কাজ হবে, এটা হচ্ছে কাজ হওয়ার শর্ত, ঠিক আছে। তো কাজ না হওয়ার শর্ত কি দেখো তো, কাজ কখন হবে না? তো কাজ হবে না, কাজ না হওয়ার শর্ত কি? না হওয়ার শর্ত কি বলতে পারি? দেখো শর্ত অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে দেখো বল আছে, বল আছে f ইজ ইকুয়াল টু 0 হলে, মানে বল যদি শূন্য হয়, বলের পরিমাণ শূন্য হয়, অথবা আচ্ছা বল শূন্য হলে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে দেখো s ইজ ইকুয়াল টু 0 হলে, মানে যদি স্মরণ না ঘটে, বল প্রয়োগ করছে, এখানে এটা হতে পারে যে f নট ইকুয়াল 0, কিন্তু s এর মান দেখো, কিন্তু s ইজ ইকুয়াল টু 0, দেখো s ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে বল প্রয়োগ করছে কিন্তু স্মরণ ঘটে নাই, বল প্রয়োগ করছে কিন্তু স্মরণ ঘটে নাই, ঠিক আছে। আর এখানে দেখো থিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি, এটা যেন কাজ হবে না, কারণ এখানে তিনটা থেকে একটা অশূন্য আছে। আচ্ছা আরেকটা দেখো যে এবার f ইজ ইকুয়াল টু 0, যদি f ইজ ইকুয়াল টু 0 হয়, f ইজ ইকুয়াল টু 0 হয়, 0 হলে s এর মান 0 হবে, s এর মান 0 হবে, সেক্ষেত্রে থিটা বিবেচ্য নয়, সেক্ষেত্রে থিটা বিবেচ্য নয়, কারণ থিটা তখন দিয়ে কি হবে, কারণ আমি বল প্রয়োগ করছি, বল এই প্রয়োগ করে নেই, সেক্ষেত্রে আমার থিটা আসবে কোথা থেকে, অর্থাৎ থিটা এখানে কোনো কাজেই করবে না, থিটা এখানে দরকার নাই, থিটাটা কি এখানে বিবেচ্য হবেই না। আচ্ছা তারপরে আমরা বলতে পারি যে বল প্রয়োগ করছি, বল নট ইকুয়াল 0, কিন্তু আচ্ছা বল 0 এবং দেখো s এর মানটাও 0 নয়, s এর মান 0 নয়, মানে বলও 0 না, বলও প্রয়োগ করলাম, স্মরণও ঘটলো, বলও প্রয়োগ করছি কিন্তু স্মরণও ঘটলো, কিন্তু এই থিটার মানটা দেখা গেল হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান কি 90 ডিগ্রি, তার মানে বিষয়টা বোঝাচ্ছে এটা যে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ দেখো মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ থিটা ইজ 90 ডিগ্রি, যদি এটা ধরো, এটা ধরি, তাহলে এখানে কাজ হবে না। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো যে আসলে দেখা যাচ্ছে কি যে তোমার কাজ নেওয়া শর্ত হচ্ছে বল প্রয়োগ করেছো কিন্তু স্মরণ ঘটে নাই, থিটা যাই হোক না কেন স্মরণ ঘটে নাই, তার মানে এখানেও কাজ হবে না। আরেকটা শর্ত দিয়েছি, বল প্রয়োগ করোই নাই তুমি, তাহলে স্মরণ আসবে কোথা থেকে? যদি স্মরণ না হয় তাহলে কি থিটাও বিবেচ্য হবে না, এই ক্ষেত্রে তোমার কোনো কাজ পাচ্ছ না। তৃতীয়তে লিখেছি f বল তুমি প্রয়োগ করেছো, f ইজ নট ইকুয়াল 0, স্মরণও ঘটলো, কিন্তু স্মরণটা কি হইলো দেখা গেল কি 90 ডিগ্রি কোণে ঘটলো, মানে দেখা যাচ্ছে যে তুমি কি করছো যে বল প্রয়োগ করছো এই বরাবর, কিন্তু স্মরণ ঘটলো ঠিক এই বরাবর, তাহলে এই যে মধ্যবর্তী কোণ এটা হলো 90 ডিগ্রি, যে বল এইদিকে কিন্তু স্মরণ হচ্ছে এইদিকে, তো বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো দেখা যায় এই ক্ষেত্রে তুমি কাজ পাবে না, তাহলে এগুলো হচ্ছে তোমার কাজ না হওয়ার কারণ। আচ্ছা কথা, আচ্ছা এটা মুছে দিচ্ছি তাহলে আমি এটা সমীকরণটা, তা আমরা একটু সমীকরণটা একটু মনে রাখবো, ঠিক আছে। এখন এইখান থেকে একটা বিষয় আসি আমরা এই কাজের ক্ষেত্রে, দেখো সো কাজ হওয়া না হওয়ার কারণ গেল, এবার একটু দেখি আমরা বিশেষ ক্ষেত্রে কাজ, দেখো বিশেষ ক্ষেত্রে কৃতকাজ বা কাজ,
আচ্ছা, যেমন ধরো প্রথম কেস 1, এখানে কেস 1 লিখে হলো কেস 1। কেস 1টা কি? কেস 1টা হচ্ছে বল, দেখো বল ও সরণ, বল ও সরণ একই অভিমুখী হলে, একই অভিমুখী হলে এর মানে বোঝাচ্ছে, এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে দেখো যে বল এবং সরণটা একই অভিমুখী বলতে কি বোঝাচ্ছে। তাহলে দেখো যে তোমার যে এই হচ্ছে তোমার ক্যারামের বোর্ড, এই হচ্ছে তোমার ক্যারামের বোর্ড, ঠিক আছে, ক্যারাম বোর্ড, এই হচ্ছে পকেটগুলো, এই হচ্ছে পকেট। এখন তুমি কি করছো, এখানে স্ট্রাইকারটা ছিল, তুমি এখানে গুটিকে মারলা, গুটিকে যখন মারছো, তো বিষয়টা হচ্ছে ঠিক এইরকম। যদি দেখো এই বল প্রয়োগ করছে এই বরাবর, ঠিক আছে, বল প্রয়োগ করছে এই বরাবর, তো গুটিও ঠিক এই বরাবর আছে। তাহলে দেখো গুটি এদিকে গেল, এই বরাবর গেল, তো বল কোন দিকে আছে? এই বরাবর। গুটি এখান থেকে কি পরিমাণ সরণ করছে? এই বরাবর। এখন দেখো তাহলে গুটি কোন দিকে আছে? এই বরাবর। এটা হচ্ছে তার আদি অবস্থান, এটা হচ্ছে তার শেষ অবস্থান। ছিল এটা কি গুটিটা ছিল, আর বর্তমান এটা কি তার বর্তমান অবস্থান। তাহলে চিন্তা করে দেখো, গুটিটা ছিল এখানে, কিন্তু কোথায় গেল? এইখানে চলে গেল। ছিল এখানে, চলে গেছে কোথায়? এখানে। তাহলে বল প্রয়োগ করছি যেদিকে, সরণও ঘটলো ঠিক সেই দিকে। বল প্রয়োগ করছি যেদিকে, সরণ ঘটলো ঠিক সেই দিকে, ঠিক আছে। যদি সেই দিকে সরণ ঘটে তাহলে মনে করো, তাহলে এখানে অর্থাৎ এখানে মাথায় রাখবা, অর্থাৎ এফ ও এস এর মধ্যবর্তী কোণ, এই ক্ষেত্রে মনে রাখবা মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 0 ডিগ্রি। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কি করে বুঝলেন যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি? মনে রাখবা এ হচ্ছে দুইটা ভেক্টর রাশি, এখন এদের মধ্যবর্তী কোণ কত আমি কি করে বুঝবো? সো মধ্যবর্তী বের করার জন্য একটা অপশন দেখবা, এই হচ্ছে একটা যাচ্ছে, ঠিক আছে, দেখো এই হচ্ছে একটা যাচ্ছে, কোণ নির্ণয় করবে কিভাবে তুমি? সো আমার কাছে এইটা আছে, সো দেখো দুইটা সেম কলম নিলাম না, ভিন্ন ভিন্ন। সো দেখো এই দুইটাকে আমি এই বরাবর রাখলাম, ঠিক এই বরাবর রাখলাম। এবার তুমি চিন্তা করে দেখো দুইটার কি একই ভূমিকা আছে না? দুইটার কিন্তু মুখটা কোন দিকে? একই দিকে আছে। ক্যাপ দুইটা কি দেখো তো, দেখো ক্যাপ দিকে আছে। এখন তোমার কি মনে হয় যে কোন একটা ঘোরালে একটার ক্যাপ আরেকটার দিকে আসবে? চিন্তা করে দেখো এই দুটো কিন্তু অলরেডি সেম, মানে একই দিকে আছে। তার মানে এখন যদি তুমি ঘোরাও, যদি আমি এটা ঘুরাই, দেখো তো এখন উল্টা করে ফেলছি কিন্তু এখন কি আর একই দিকে আছে? নাই কিন্তু। আচ্ছা, এদেরকে একই দিকে রাখার জন্য, এই দুইটাকে একই দিকে রাখার জন্য কি ঘোরানোর কোনো প্রয়োজন আছে? তো ভালো করে দেখো, দুইটা ক্যাপ একই দিকে আছে, তো একই দিকে থাকলে একটাকে আরেকটার মতো করতে ঘোরানোর কোনো প্রয়োজন আছে? ঘোরানোর কোনো প্রয়োজন নাই। যদি তার মানে ঘূর্ণন কোণ শূন্য, এটাকে বলি আমরা ঘূর্ণন কোণ শূন্য, কারণ ঘোরানোর এখানে কোনো প্রয়োজন নাই। যেহেতু ঘোরানোর প্রয়োজন নাই, মানে একটা আরেকটার দিকে নিতে, মানে হচ্ছে এরকম, তোমার বন্ধু এদিকে আছে, তুমি এদিকে ছেয়ে আছো। এখন চিন্তা করে দেখো যে আমরা তুমি এবং তোমার বন্ধু দুইজন এদিকে আসো, যদি একই দিকে ছেয়ে থাকো, তাহলে কি একজনকে আরেকজনকে একই দিকে রাখার জন্য আর কোনো ঘূর্ণনের দরকার আছে? ঘূর্ণনের দরকার নেই। কিন্তু তোমার বন্ধু আছে ওইদিকে, তুমি আছো ওইদিকে। এখন কিন্তু দুইজন যদি একই দিকে একটা বস্তুকে দেখতে চাই, তাহলে একজনকে না একজনকে একদম পূর্ণরূপে ঘুরতে হবে, ঠিক আছে। যেমন ধরো তোমার বন্ধু, একটা এক্সাম্পল দিই আমি, ধরো যে আমরা হিরো আলম ভাই নতুন বিয়ে করছে, সাপোজ ধরো, নতুন বিয়ে করার পর কি হয়েছে জানো, যে সে মনে করে তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে কি হইলো, তো দুজন কি করলো, একজন বিছানার ওই পাশে, একজন বিছানার ওই পাশে, মানে দুইজন দুই দিকে মুখ করে শুইলো। এখন কত হচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ কত বলো? তাদের মধ্যবর্তী কোণ কি করে বের করবা? তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে দুইজন, যে কোনো দুজন একই দিকে, মানে হচ্ছে হিরো আলম ভাইয়ের বউ যদি এদিকে শুয়ে থাকে, এই অভিমুখে থাকে, হিরো আলম ভাই ছিল এই অভিমুখে। এখন যদি আমি হিরো আলম ভাই যদি বউয়ের অভিমুখে, মানে হচ্ছে যেহেতু বউ বেশি একটু অভিমানী হবে, এটা স্বাভাবিক, তো যেহেতু ছেলে মানুষ একটু অভিমানটা কমেই থাকবে, ঠিক আছে। তো সে কি করলো, তার বউয়ের অভিমান ভাঙানোর জন্য সে নিজেই কি করলো, এই মুখে ফিরলো। এখন তুমি চিন্তা করে দেখো, সে তার মতো, মানে তার বউয়ের দিকে যেতে হলে তাকে কত ডিগ্রি কোণে মুখটা ঘোরাইতে হয়েছে? 180 ডিগ্রি কোণে। কারণ সে যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই তাকে এইভাবে ঘুরতে হবে। যদি ঘুরে, এই হচ্ছে হিরো আলম ভাইয়ের বউ আর এই হচ্ছে হিরো আলম ভাই, তাহলে হিরো আলম ভাই যদি তার বউয়ের অভিমুখে যাইতে চায় তাহলে তাকে কিন্তু 180 ডিগ্রি কোণে ঘুরতে হবে। তো যত কোণে ঘুরলো, এইটাই হচ্ছে হিরো আলম ভাই এবং হিরো আলম ভাইয়ের মধ্যবর্তী কোণ। এবার চিন্তা করো, হিরো আলম ভাই হচ্ছে একটা ভেক্টর, হিরো আলম ভাইয়ের বউ একটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, ভিন্ন দিকে থাকলে। এখন চিন্তা করো, তারা দুইজন একই দিকে শুয়ে আছে, যদি একই দিকে থাকতো, ঠিক আছে, তাহলে চিন্তা করো একই ভূমিকা থাকলে কি হবে?
ঘূর্ণন কোণের দরকার আছে, তার ঘূর্ণন কিন্তু কোনো দরকার নেই। ঘূর্ণন কোণের যদি কোনো দরকার না হয়, তাদেরকে ঘুরাইয়া যদি একই অভিমুখে করার আর দরকারই না হয়, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে শূন্য। মানে ঘূর্ণন দিতে হবে, যদি ঘূর্ণন দেয়া লাগে তাহলে কোণ উৎপন্ন হবে, ঘূর্ণন দেয়া না লাগলে কোনো উৎপন্ন কোণ নাই। মাথায় রাখবা, ঘূর্ণন কোণটা হবে কি মধ্যবর্তী কোণ। একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর কত ডিগ্রি কোণে আছে, তাহলে এটার জন্য কি করবা, একটা ভেক্টরকে ঘুরিয়ে ঠিক আগেরটার মতো কাছে নিয়ে যাবা। একটা ঘুরিয়ে ঠিক আগেরটার কাছে নিতে যতটুকু কোণে ঘুরবে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী। তাহলে বিষয়টা বুঝছো, যে যদি সেম ডিরেকশনে থাকে তাহলে হচ্ছে 0 ডিগ্রি, আর যদি বিপরীত দিকটা আনতে হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এরা তো একই ভূমিকে আছে, এরা কিন্তু একই ভূমিকে আছে। আর এটা কি বিপরীত ভূমিকে, এটা কি, এটা হচ্ছে বিপরীত, এটা বিপরীত। আর এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একই, এটা হচ্ছে কি একই। তাহলে একই ভূমিকা থাকলে θ = 0 ডিগ্রি। আর দেখো এরা হচ্ছে কি বিপরীত ভূমিকে আছে, বিপরীত ভূমিকা, তাহলে এদের ক্ষেত্রে θ = হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, একই দিকে থাকলে 0 ডিগ্রি, আর যদি বিপরীত অভিমুখে থাকে তাহলে 180 ডিগ্রি। ঠিক আছে, ঘূর্ণন কোণটা এভাবে বের করে ফেলবা। ও আচ্ছা, হিরো আলম ভাইয়ের মুখ দেখে আচ্ছা বুঝতে পেরেছি। এবার তাকাও, এবার চিন্তা করে দেখো, এবার আমরা এখান থেকে বলটা বের করি। তাহলে আমরা জানি কি, আমরা জানি W সমান হচ্ছে Fs cos θ। কি জানি আমরা, Fs cos θ। তাহলে Fs cos 0 ডিগ্রি। তোমরা সবাই একটু আমাকে চটপট বলে ফেলো cos 0 ডিগ্রির মান কত, সবাই একটু বলে ফেলো cos 0 ডিগ্রির মান কত, কোথায় কোথায়, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর এর মধ্যে মিলায় দেখে ফেলো আমি করি। সুতরাং f এর মান পেয়েছি আমরা Fs, এই হচ্ছে আমার এটা হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলি সর্বোচ্চ কাজ, এটাকে বলি আমরা ধনাত্মক, এটাকে আমরা এর ধনাত্মক কাজ বলা হয়, এটাকে ধনাত্মক। এটা তাৎপর্য দেখো, তাহলে এই যে সমীকরণটা পেয়েছি একে বলের দ্বারা কাজ বলে, একে কি বলা হয়, একে বলের ধারা কাজ বলা হয়, কাজ বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এটি একটি ধনাত্মক কাজ, এটি একটি ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, এটা ধনাত্মক কাজ। আরেকটা বিষয় হচ্ছে তৃতীয়টা যেটা লিখবা, কোনো বস্তু কর্তৃক কোনো বস্তু, আচ্ছা তো এবং আচ্ছা এটা, এবং এটি সর্বোচ্চ কৃত কাজ নির্দেশ করে, সর্বোচ্চ কৃত কাজ নির্দেশ করে। তাহলে এখানে তিনটা বিষয় পেয়েছে, কিন্তু এই যে সূত্রের তাৎপর্য তিনটা, একটা হচ্ছে কি, এটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা মাথায় রাখবে, এটা হচ্ছে ধনাত্মক কাজ। দ্বিতীয়ত হচ্ছে এটা বল দ্বারা কাজ, বলের দ্বারা কাজ বোঝাচ্ছে, মানে হচ্ছে বল প্রয়োগ করে বলের ধারা কাজ বোঝাচ্ছে। আরেকটা বোঝাচ্ছে এখানে মনে রাখবা, এটা হচ্ছে সর্বোচ্চ কৃত কাজ, এটা কি নির্দেশ করে, সর্বোচ্চ কৃত কাজ। তাহলে আচ্ছা cos 0 ডিগ্রির মান তোমরা যারা 1 দিয়েছো, ভেরি গুড, তোমাদের সবাইকে ধন্যবাদ। তার মানে এখান থেকে বলের ধারা যে কাজটা পেয়েছে সেটা হচ্ছে কত, 1, সরি Fs। আর cos 0 ডিগ্রির মান পেয়েছি কত, 1, সরি। ধন্যবাদ সবাইকে যারা যারা উত্তরটা দিতে পেরেছো, আমি দেখেছি অনেকে। আচ্ছা আমি কিন্তু দুইটা বিষয় একসাথে বুঝাইছি, বুঝছো, একটা বিপরীত দিকে বুঝাইছি, বিপরীত দিকে থাকলে 180 ডিগ্রি মানে ঘোরানো যায় এমন একটা কোণ বুঝিয়েছি, আর একটা ঘোরানোর কোনো দরকার নাই, একই দিকে থাকলে ঘোরানোর কোনো প্রয়োজন নাই, তার মানে এটা হচ্ছে, বুঝছো, 0 ডিগ্রি। কারণ এখানে যেটা, যে ক্যারামের ক্ষেত্রে যেটা, যে ক্যারামটা আমি যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে সরণ, তার মানে একই দিকে আছে, একই দিকে থাকলে তো বলকেও ঘোরায় সরণের দিকে নিতে হবে না, সরণকে ঘুরিয়েও বলের দিকে নিতে হবে না, কোনো ঘূর্ণনের প্রয়োজন নেই। যেহেতু ঘূর্ণনের কোনো প্রয়োজন নেই, অলরেডি তারা একই দিকে আছে, তাই এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। বাট এইখানে আমি বলছিলাম যে ধরো যে হিরো আলম এবং হিরো আলম ভাইয়ের বউ তারা রাগ করছে, অভিমান করে তারা বিপরীত দিকে শুয়ে আছে। এবার যদি হিরো আলম ভাই তার অভিমান ভাঙানোর জন্য তার দিকে ফিরতে চায়, তাহলে কত ডিগ্রি কোণে ঘুরবে, 180 ডিগ্রি কোণে তাকে ঘুরতে হবে। বুঝতে পারছো? সমস্যা না, একদিন আমিও রাগ ভাঙাবো, বুঝছো, একদিন অভিমান ভাঙাবো, টেনশন নিও না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গেল। এবার দেখো আরেকটা, এবার আমরা অন্যটা চিন্তা করি। দ্বিতীয় কেস হচ্ছে 2, স্পেশাল কেস 2, কেস 2 তে যাই আমরা, কেস 2। সো এইটা যেটা বলে দেখো যে বল, তো প্রথমে চিত্রটা কিন্তু এঁকে নিও যে আসলে কোনটা বল ও সরণের অভিমুখ, বল ও সরণের অভিমুখ বিপরীত হলে এর মানে দেখো এ হচ্ছে, এবার এটা দেখো বিষয় হচ্ছে এরকম, কাকে বলবো একটা এক্সাম্পল দাও তো। মানে হচ্ছে তোমার কাছে একটা বল আছে, তোমার কাছে কি আছে একটা বলবো, সাধারণত এরকম এক্সাম্পলটা সাপের ক্ষেত্রে এটা হয়, সাপের ক্ষেত্রে নর্মাল যেটা ঘটে, সাপের লেজে
তুমি দেখবা বা সাপের লেজে, অথবা তুমি কিন্তু দেখা এটা বিড়ালও কিন্তু করে, দেখবে যে বিড়াল অনেক সময় দেখবা যে তুমি যদি লেজে ধরে টানো, বিড়ালের লেজে ধরে টানো বা লেজে ধরো, তুমি দেখবা তুমি ধাক্কা দিয়েছো বা লেজের মধ্যে চিমটে দিয়েছো জোরে, তাহলে চিমটে দেওয়ার সময় বিড়ালটা কি করে পেছন দিকে কামড়ে দিতে চায়। তাহলে বিড়ালটা যখন দেখো সোজা আছে, বিড়ালটা কিন্তু ব্যাক করে পেছন দিকে ফিরতে চায়। তাহলে চিন্তা করো বিড়াল যদি এখন তোমার দিকে লাফিয়ে আসে, তুমি কি করছো যে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল হবে। ধরো যে তুমি একটা ঘোড়ার পায়ে তুমি কি করলা, আঘাত করলা, ঠিক আছে, ঘোড়ার পায়ে। অনেক সময় ঘোড়া কিন্তু লাথি দেয় বা গরু কিন্তু লাথি দেয়। তাহলে আমরা ধরে নিচ্ছি বস্তু হিসেবে একটা ঘোড়ার পাকে বিবেচনা করলাম। তাহলে আমরা কি করলাম, ঘোড়ার পায়ের দিকে গেলাম, ঘোড়ার পায়ে যখন আমি হাত দিলাম, ঘোড়া কি করলো, পা দিয়ে একটা লাথি দিল। তো তুমি চিন্তা করে দেখো, ঘোড়ার পায়ে তুমি কি করছো, এইভাবে ধরতে গেছো, ঘোড়া কি করলো, লাথি দিল তোমাকে একটা জোরে। তো লাথি দিল, তার পাটা কিন্তু পেছন দিকে গেল, তার পা গেল পেছন দিকে, কিন্তু তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে। তাহলে এইখানে যে এক্সাম্পলটা, এটা কিন্তু একটা, এইদিকে যেটা হচ্ছে এটা কিন্তু একটা কি বিপরীতমুখী, এখানে কি হচ্ছে, বিপরীত প্রক্রিয়া কাজ করতেছে, যে একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পেছন দিকে। অথবা তুমি এটা করতে পারো যে তুমি যদি একটা বল প্রয়োগ করো, ঠিক আছে, তুমি একটা বল প্রয়োগ করছো, তুমি কি করছো, এবার উল্টায় গঠন করছো। ধরো যে তুমি কি করছো, এই স্ট্রাইকারটা, এটা হচ্ছে কি গুটি, এটা স্ট্রাইকার। এখন তুমি ধরো এইটার উপর তুমি বল প্রয়োগ করছো, তুমি কি করছো, দেখো যে গুটিটা যদি এবার এই গুটি দিয়ে যদি এটাকে আঘাত করো, গুটি দিয়ে তুমি যদি এটাকে আঘাত করো, তাহলে দেখো গুটিটা কি এদিকে সরে আসছে, গুটিটা কোন দিকে আসবে, এদিকে, ঠিক আছে। তো গুটি যদি এদিকে সরে আসে, তাহলে ধরো যে গুটি আসলো এদিকে, আর স্ট্রাইকারটা কিছুটা ওইদিকে গেল, কিছুটা হালকা একটু পরিবর্তন হলো। তা যদি পরিবর্তনটা হয়, আমরা ধরে নিচ্ছি যে বল প্রয়োগ করছে এদিকে, ধরে নিচ্ছি যে বল প্রয়োগ করছে এদিকে, ঠিক আছে, তাহলে সরণ ঘটলো এদিকে, বা এইভাবে বিবেচনা করো। যদি আমরা বল প্রয়োগ করি এই বরাবর, কিন্তু সরণ ঘটে এই বরাবর, তাহলে ধরে নিচ্ছি এদিকে হচ্ছে বল আর এদিকে ধরলাম সরণ, দুইটা ভিন্ন দিকে ধরলাম। যদি ভিন্ন দিকে ধরি, তাহলে এই বলকে যদি আমি এর অভিমুখ করতে চাই, তাহলে কি করতে হবে, 180 ডিগ্রি কোণে ঘোরাইতে হবে। কত ডিগ্রি কোণে ঘোরাইতে হবে, 180 ডিগ্রি। যেহেতু থিটার মান 180 ডিগ্রি আছে, তাহলে এবার আমরা পাবো কি, F ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে, আমরা জানি W সমান হচ্ছে Fs cos থিটা, Fs cos থিটা। তো W সমান Fs cos থিটা মানে কি, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। তো তোমরা জানো যে cos 180 ডিগ্রির মান কত, তাহলে যদি এরকম আসে cos 100, তার মানে হচ্ছে W সমান পাচ্ছে এটা। এটার তাৎপর্য আছে, এটা তাৎপর্যটা কি, এটা তাৎপর্য হচ্ছে এটি ঋণাত্মক কাজ, এটি বলের বিরুদ্ধে কাজ, এটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ বোঝায়, বলের বিরুদ্ধে কাজ বোঝায়, ঠিক আছে, বলের বিরুদ্ধে কাজ বোঝায়। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে এরকম, বলের দ্বারা, আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে। আচ্ছা, তো আরেকটা কেন দ্বিতীয়ত, এটা হচ্ছে সর্বনিম্ন কাজ বোঝায়, সর্বনিম্ন কাজ বোঝায়, ঋণাত্মক কাজ যেহেতু এখানে সর্বনিম্ন কাজ বোঝায়। আরেকটা আমরা ধরতে পারি, এটা হচ্ছে তোমার, যেহেতু এর আগে কি ধরেছিলাম আমরা, তো Fs একটা বলের ধারা কাজ, একটা বলের বিরুদ্ধে কাজ, আচ্ছা আরেকটা হচ্ছে সর্বনিম্ন কাজ, বলের ধারা কাজ। দেখো সবাই বুঝছো কিনা এটা? আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমরা -1 পেয়েছি, দেখি হ্যাঁ, বাচ্চারা মজার বিষয় করবো। আচ্ছা তোমরা এখানে মজাটা, আমি চাচ্ছিলাম একটু ক্লাসটার মধ্যে একটু মজা দেয় তোমাদের, এই জন্য এটা করলাম। যাই হোক, তোমরা এখানে সময় নষ্ট কেউ করো না। আচ্ছা তাহলে কি পেয়েছি, এটি বলের বিরুদ্ধে কাজ করে এবং এটা ঋণাত্মক কাজ, এটি ঋণাত্মক কাজ, এটি কিসের কাজ, ঋণাত্মক কাজ, ঠিক আছে, ঋণাত্মক কাজ। তাহলে এটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ এবং এটা কি বলের বিরুদ্ধে, যে এবং বলের বিরুদ্ধে কাজটা দেখো আমার হাতে কি আছে, এটা যেমন এই ডাস্টারটা আছে, দেখো ডাস্টারটা, আমি এই ডাস্টারটা কি করলাম, উপর দিকে তুললাম, উপর দিকে। তুমি চিন্তা করে দেখো, আমি যদি চিন্তা করি বলের ধারা কাজ, তাহলে আমি বল প্রয়োগ করছি কি উপর দিকে, দেখো বল প্রয়োগ করছি আমি উপর দিকে, ঠিক আছে। এখানে দুইটা কাজ আছে, মনে রাখবা, তুমি একটা টেবিল, তুমি একটা হাত দিয়ে একটা মার্কারকে ধরলে, হাত দিয়ে একটা বইকে উপরে তুললে, দেখো। আচ্ছা এটা স্যার পরে আমি দেখাচ্ছি। তাহলে এটা গেল। এবার দেখো দ্বিতীয়টা, পরেরটা দেখো, কেস 3। এবার দেখো কেস 3, পরে আমি সেটা বুঝাচ্ছি তোমাদেরকে। কেস হচ্ছে 3, তো কেস 3 তে আমরা কি পাচ্ছি, এবার বলছে বল ও স্বর্ণের অভিমুখ সমকোণে হলে, অভিমুখ সমকোণে থাকলে, সমকোণে থাকলে, যদি সমকোণে থাকে তাহলে কি হবে, দেখো যদি সমকোণে থাকে তাহলে বিষয়টা হচ্ছে এরকম, চিত্রটা হবে কি, তাহলে চিত্রটা হচ্ছে এরকম ভাবে, এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা। তার মানে ধরো যে F এদিকে, বল হচ্ছে এদিকে, সরণ গেল এদিকে, তাহলে বল এদিকে, সরণ এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ থিটা মানে কত আছে, 90 ডিগ্রি। কি করে বুঝবো 90 ডিগ্রি? 90 ডিগ্রিকে বোঝার জন্য তুমি যেটা করবা, এই কলমটাকে
ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত আনো। তুমি একটা চাঁদার সাহায্যে যদি হিসাব করে দেখো যে এভাবে তুমি কলমটাকে ঘুরিয়ে আনো, আনার পর দেখবা যে 90 ডিগ্রি পেয়েছো। অর্থাৎ হচ্ছে যেহেতু 90 ডিগ্রি তোমাকে ঘোরাতে হয়েছে কলমটাকে, এইভাবে ধরে কলমটাকে কি একদম বলের অভিমুখে নিয়ে আসছো। আনতে গেলে দেখা যায় কলমটাকে তোমাকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে হয়েছে। এর অর্থ হচ্ছে এস এবং এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো এবার যদি বসায় দেই এখানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। সো তোমরা সবাই জানো যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এটাকে কি বোঝায়? তাহলে এইটাকে বলি আমরা শূন্য কাজ। তাহলে f হচ্ছে f 0, f 0। তাহলে এটাকে কি বলি? এটাকে বলি আমরা শূন্য কাজ, এটাকে বলি আমরা। আচ্ছা, এই বলটা গেছে এ এক হচ্ছে, এটাকে একে শূন্য কাজ বলে। কি বলা হয়? একে শূন্য কাজ, একে শূন্য কাজ বলে। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষেত্রে প্রযুক্ত বলকে কার্যহীন বল কি বলা হয়? কার্যহীন বল বলে। মানে এই বলের কোনো ভূমিকা নেই, বুঝছো? যে বল কোনো কাজ করতে পারে না। মানে বিষয়টা এরকম যে হাদারাম তুমি অনেক পরিশ্রম করছো, কিন্তু এই পরিশ্রমের বিনিময়ে তুমি আউটপুটটা কি পাইছো? তুমি তো আউটপুট দিতে পারো না কোনো। যদি আউটপুট না দিতে পারো তাহলে তুমি কি অর্থহীন। এই যে ধরো তোমরা এত পরিশ্রম করছো, এত কষ্ট করতেছো, পড়াশোনা করো, এই রাত জেগে পরিশ্রম করতে, সারাদিন কলেজে যাও, এই কলেজ থেকে আসো, অমুক টিচারের কাছে যাও, তমুক টিচারের কাছে যাও, কত কষ্ট, তাই না? আমার মনে হয় পৃথিবীতে যদি বেশি কষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে পড়াশোনাটা। মানুষের জীবনের সবচেয়ে বিরক্তিকর, এটা প্রত্যেকের লাইফে, আমি বলবো না। যদি কেউ বলে যে আমার পড়াশোনা করতে ভালো লাগে, আমি মনে হয় ও হচ্ছে পৃথিবীর সেরা মিথ্যাবাদী। কখনো মানুষে একটা সময় পর হয়তো বা কিছুটা সময় সে কমফোর্টেবল ফিল করতে পারে যে পড়াটা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় তার বেশিরভাগ জীবনে পড়াশোনাটা হচ্ছে বিরক্তিকর, প্রত্যেকটা মানুষের জীবনে। এবং এটা যদি মানুষ পড়াশোনা ব্যতীত কিছু করতে পারতো তাহলে মানুষ পড়াশোনা করতো না। ঠিক আছে। তো এটা খুবই বিরক্তিকর। এখন কথা হচ্ছে যে যদি এটা হইতো, বুঝতে পারছো, যে পড়াশোনা ছাড়াই কিছু করতে পারতো তাহলে করতো। আর আমার কথা হচ্ছে এই যে তোমরা এত পরিশ্রম করছো, আমি এইটার এক্সাম্পলটা দিচ্ছি যে কার্যহীন বল তোমার কার্যহীন পরিশ্রম। তোমারটা হবে কি? কার্যহীন পরিশ্রম। যদি তুমি আউটপুটটা ভালো না দিতে পারো, আজকে তুমি অনেক পরিশ্রম করছো, তুমি নিয়মিত স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, কলেজে এত স্যারদের সেই বোরিং ক্লাস, স্পেশালি কলেজে স্যারদের ক্লাস অনেক বোরিং হয়। আমার লাইফে যেটা পেয়েছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো স্যারদের বোরিং ক্লাস করছি আমরা। বোরিং ক্লাস করার পরে এই সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে একটু তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে একটু ঘুমাইতে গেল, না হলে নাই আবার একটা প্রেশার, প্রাইভেট আছে, প্রাইভেটে গেলে দৌড়ে। ঠিক আছে। সেই প্রাইভেট থেকে আসে আবার অনলাইনে ক্লাসে জয়েন করা। এই যে একটা বিরক্তিকর পরিস্থিতি, সারাক্ষণ মাথার উপর চাপ, এই ক্লাস টেস্ট, তারপর আছে যে ক্লাস টেস্ট থাকে, টার্ম থাকে, বিভিন্ন ধরনের ইনকোর্স পরীক্ষা থাকে, তারপর থেকে সেমিস্টার পরীক্ষা থাকে, এই ধরনের প্রেশার, তারপর কোচিং এর পরীক্ষা থাকে। এতগুলি লোড নিয়ে তোমরা যে চলো, এটা আসলে তোমাদের লাইফে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তোমরা অনেক বেশি পরিশ্রম করছো, কিন্তু দিন শেষে যদি তোমার আউটপুটটা শূন্য আসে, মানে কোনো কাজেরই কাজ না হয়, তাহলে এই পরিশ্রমটাকে বলবো আমরা অর্থহীন পরিশ্রম, কার্যহীন পরিশ্রম। এই পরিশ্রমের কোনো ভ্যালু নাই। এই ক্ষেত্রে কাজকে বলবো কি? বলটাকে বলতো তুমি বল প্রয়োগ করছো কিন্তু কাজেই হয় না, তার মানে এটা কার্যহীন বল। আর তুমি পরিশ্রম করছো কিন্তু আউটপুট আসে নাই, তার মানে এটা কার্যহীন পরিশ্রম। সো মাথায় রাখবা। আচ্ছা, দেব হচ্ছে তোমার যেমন ধরো যে একটা বল, ঠিক আছে, আমি যদি এরকম কিছু একটা করি, সাধারণত সাপের ক্ষেত্রে একটা কিছুর ক্ষেত্রে ধরো যে ও চিংড়ি মাছের একটা এক্সাম্পল আছে আমাদের বইয়ে। সো চিংড়ি মাছটাকে তুমি দেখো লেজের মধ্যে দিলে সে উপরের দিকে একটা লাফ দেয়। তো চিংড়ির যখন উপর দিকে লাফ দেয়, তাহলে তুমি কিন্তু বলটা যেদিকে প্রয়োগ করছো, লেজের মধ্যে দিছো, ধরো যেভাবে একটা টুকা দিছো, তো টুকা দিছো সময় বল কিন্তু ওদিকে আছে, বল এদিকে, তো টুকা দিছো বল এদিকে। কিন্তু চিন্তা করে দেখো সে লাফ দিয়েছে উপর দিকে, তো লাফটা দিলে উপর দিকে, কিন্তু বল তো ওদিকে ক্রিয়া করছে। তাহলে বল এবং সরণ, এইখানে চিংড়ি বলের সাথে তার যে সরণের অভিমুখটা আছে সেটার সমকোণে আছে, তাই এটা হচ্ছে তোমার শূন্য কাজের উদাহরণ। এটা হবে কি? একটা শূন্য কাজের উদাহরণ। আরেকটা এক্সাম্পল দিতে পারো, তুমি একটা কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে, ধরো যে আমি বল প্রয়োগ করছি, তোমরা বল থাকে না অনেক সময়, বল দেখো তুমি কি করছো, বলটা এইভাবে প্রয়োগ করছো এই বরাবর, কিন্তু বলটা কি হলো কোনো কিছুর মধ্যে আঘাত লেগে একদম উপরে উঠে গেল। অনেক সময় কিন্তু ঘটে আমরা যদি ধরো যে এইখানে আমি ধরলাম, আমি কি করলাম, এইদিকে এই ডাস্টার ছুঁড়ে মারলাম। বল, তোমরা যে ছোটবেলায় কি বল খেলতাম, একটা হালকা বল ছিল, চিকন এক ছোট একটা বল, অনেক বাউন্স খেত, তাই না? ছোট একটা বল, কি বল যেন বলে আমি ভুলে গেছি এটা। তাহলে ওই বলটা তুমি যে এইভাবে মারো, ধরো এইভাবে মারার পরে বলটা কি করলো, উপরে উঠে গেছে। অনেক সময় ঘটে কিন্তু বল উপরে উঠে যায়। একটা ফুটবল, চিন্তা করো, একটা ফুটবল তুমি কি করছো, জোরে কিক করছো একটা ফুটবলকে, কি করার পর দেখবে যে বলটা আঘাত পেয়ে সরাসরি উপরে উঠে গেছে। যদি বলটা সরাসরি উপরে উঠে যায়, তুমি বল প্রয়োগ করছো এই বরাবর, কিন্তু বলটা কি করছে, কোনো কিছুর মধ্যে আঘাত পেয়ে সোজা উপরে উঠে গেছে।
তো সোজা উপরে উঠে গেছে, তার মানে সরণ এদিকে, কিন্তু বল তো তোমার এইদিকে আছে। তো বল এবং সরণ এই ক্ষেত্রেও তোমার শূন্য কাজ হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার হ্যাঁ ম্যাজিক বলগুলো ম্যাথা বলছিলাম, দেখো যে তুমি যে ডাস্টারটাকে নাও, ডাস্টারটা তোলার সময় দুইটা কাজ আছে, একটা এখানে একটা দেখো, তুমি তুমি একটি বইকে হাতে ধরে টেবিল থেকে, কোথায় থেকে, টেবিল থেকে উপরের দিকে, টেবিল থেকে উপরের দিকে 2 মিটার তুলে 2 মিটার উচ্চতায় নিলে, এইখানে কাজটা, এখানে দুইটা কাজ আছে, এখানে তোমার দুইটা কাজ। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই হচ্ছে তুমি, ঠিক আছে, এই হচ্ছে তুমি, এই হচ্ছে তোমার হাত একটা, আর টেবিলটা, এই যে তোমার হাতটা, এই বইটা ধরে রাখছো, ঠিক আছে, এই হচ্ছে তোমার বই, এই হচ্ছে তোমার বইটা। এখন কথা হচ্ছে এই যে তোমার বইটা আছে, বইটা কোথায় কতটুকু আছে, 2 মিটার উচ্চতায় আছে, 2 মিটার উচ্চতায় আছে। কোথা থেকে ছিল, আমি ধরে নিচ্ছি টেবিলটা এখানে ছিল, এটা টেবিলের উপর দাঁড়ায় আছো এখন, তুমি ধরো টেবিলের উপর এখন দাঁড়ায় আছো। তো তুমি যদি থাকো, বা আমি যদি এইভাবেই ধরি, একটু বড় করে দেই, শিট, তাহলে এখানে ধরো, এই হচ্ছে তোমার বইটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার বই। তো বইটা তো এখানে দেখে, তো টেবিলটা ছিল এখানে, টেবিল ছিল এখানে, আর তুমি হচ্ছে এখানে, তাহলে এই হচ্ছে টেবিলটা, ঠিক আছে, টেবিল থেকে তুমি বসাইছো। তো এইটার এই যে এখানে হচ্ছে 2 মিটার আছে, যদি 2 মিটার থাকে, তুমি কিন্তু এটাকে উপর দিকে নিচ্ছ, তুমি বল প্রয়োগ করছো কি এখানে, তুমি কত বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করে তুমি উপর দিকে নিচ্ছ, তার মানে এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল। তাহলে কি, এখানে দেখো এফ মানে প্রযুক্ত বল, এফটা মানে কি, প্রযুক্ত বল। আর কতটুকু সরণ কত আছে, এখানে দেখো সরণ কত আছে, সরণ এস বা এইচ, সরণ বা উচ্চতা সরণ এইচ সমান কত আছে, 2 মিটার। তাহলে দেখো সরণ, তুমি বল প্রয়োগ করছো এদিকে, সরণ এদিকে, তাহলে সরণ এবং দুইটা কিন্তু একই দিকে আছে, দুইটা একই দিকে। তাহলে এইখানে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, দেখো তাহলে বলবো হচ্ছে এখানে প্রযুক্ত বল দ্বারা, প্রযুক্ত বলের দ্বারা কাজটা কি হবে তোমার, ধনাত্মক কাজ। প্রযুক্ত বলের দ্বারা কাজ হবে ধনাত্মক কাজ, কারণ কি 0 ডিগ্রি, তাহলে কারণ এদের মধ্যবর্তী কোণ টিতে যেগুলো 0 ডিগ্রি আছে, কারণ তুমি বইটা এইভাবে তুলছো, উপর দিকে তুলছো, তাহলে চিন্তা করে দেখো, বই যদি উপর দিকে তুলতে থাকো, তাহলে তুমি বল প্রয়োগ করছো উপরে, তোমার বইটা কি উপর দিকে উঠতেছে, তো বই উপর দিকে উঠতেছে, কি হচ্ছে তোমার বইটা যেমন এই যে মার্কার, এই যে ডাস্টারটা যেমন উপর দিকে উঠছে, তুমি কিন্তু বলও ওই দিকে নিচ্ছ, তো বল এবং সরণ একই অভিমুখে আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কৃত কাজটা হবে কত, 0। সরি, এই ক্ষেত্রে তোমার মধ্যবর্তী কোণ হবে কত, 0 হবে, এই জন্য। তো এই ক্ষেত্রে তোমার কৃত কাজ হবে ধনাত্মক। এবার আরেকটা एग्जांपल দেই, অভিকর্ষ বল কোন দিকে আছে, অভিকর্ষ বল এই বস্তুটাকে, বইটাকে কি, বইয়ের উপর একটা ওজন আছে, তাহলে চিন্তা করে দেখো, তো বইয়ের ওজন সর্বদা নিম্নমুখী, চিন্তা করে দেখো, সর্বদা নিম্নমুখী, কিন্তু উচ্চতা, কিন্তু বইটি কি উপর দিকে তোলা হচ্ছে, কিন্তু বইটি উপরের দিকে, বইটির সরণ কোন দিকে আছে, ঊর্ধ্বমুখী। চিন্তা করে দেখো, বইটির সরণ হচ্ছে ঊর্ধ্বমুখী। তো চিন্তা করে দেখো যে আমি যদি বইটাকে এইভাবে রাখি, এই হচ্ছে আমার, যদি আমি এটাকে চিন্তা করি যে এই হচ্ছে আমার একটা বই, ঠিক আছে, এই একটা বই আছে ধরো যে, আর আমি আসলে ওই রকম কিছু আঁকতে পারতেছি না, বুঝছো, তোমরা ধরে নিয়ে একটা কিছু, এই হচ্ছে কিছু একটা আছে, ধরে নাও। তাহলে চিন্তা করে দেখো, তাহলে এর ওজনটা কোন দিকে আছে, ডব্লিউ, ওজন কোন দিকে, এই যে ডব্লিউ সমান এমজি, ওজন, কিন্তু এর ঊর্ধ্বমুখী ওজন, এইটার উপরে আমি যখন এটা তুলতে যাচ্ছি, ওজন তো টিকে নিচের দিকে আছে, ওজন টিকে নিচে, তার মানে এদিকে কিন্তু এইচ, এদিকে সরণ বা উচ্চতা বা সরণ, আর এটা কি, এটা হচ্ছে বল, এটা কি বল বা ওজন। এখন চিন্তা করে দেখো মহাকর্ষ বল, তাহলে এইখানে যদি আমি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কি, এই ক্ষেত্রে থিটার মান কিন্তু 180 ডিগ্রি, এই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে দুই ধরনের কাজ পাচ্ছ, একটা বলের ধারা, প্রযুক্ত বল দ্বারা কাজ, প্রযুক্ত বল, আর একটা হচ্ছে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। তো প্রযুক্ত বল দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, আর অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে ঋণাত্মক কাজ, দুইটা কাজ আছে এখানে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে এই ক্ষেত্রে তুমি কৃত কাজ পাবে কি, ডব্লিউ সমান কত হবে, দেখো তো এফ এস কস থিটা, এফ ডব্লিউ, এই বল মানে কি এখানে ডব্লিউ আর এইচ, দেখো ডব্লিউ এইচ কস থিটা কত আসবে, ডব্লিউ এইচ কস থিটা। তো ডব্লিউ এইচ, এই ডব্লিউ আর এই ডব্লিউ কিন্তু সেম না, মাথায় রাখবা, এটা ওয়ার্ক আর এটা কি ওয়াইট, ওজন, এটা ওজন বোঝাচ্ছে।
আচ্ছা এটার পরিবর্তে আমি এফ ধরে নিচ্ছি, এটার পরিবর্তে আমি এফ এ ধরে নিলাম। এফ মানে কি গ্রেভিটেশনাল ফোর্স, জিএফ, ওই যে গত গত ক্লাসে বলছিলাম জিএফ, ইটস মাই জিএফ। ওকে ফাইন, তাহলে দেখো জিএফ গ্রেভিটেশনাল ফোর্স, ঠিক আছে, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল হিসেবে ধরো আমরা। তো এই হচ্ছে তোমার এখানে ধরলাম হচ্ছে এফ এইচ কস থিটা। এখন এখানে যদি লক্ষ্য করে দেখো এফ এইচ কস 0 ডিগ্রি কত 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, তার মানে এই যে এখানে আমি কি দিলাম জি দিচ্ছি, কেন জি দিচ্ছি, কারণ এই জিটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মহাকর্ষীয় বা অভিকর্ষীয় একটা বল দ্বারা কৃত কাজ। তাহলে এখানে কত পাচ্ছি, শুধুমাত্র এই জি এত এইচ। আবার এই জি মানে অভিকর্ষ ত্বরণ না, এই জি বলতে অভিকর্ষ ত্বরণকে বোঝাচ্ছে না, এই জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কে বোঝাচ্ছে, সংক্ষিপ্ত রূপটা বলের। তাহলে কত পাচ্ছে মাইনাস এফ, কত পাচ্ছে দেখো মাইনাস এফ। তাহলে এখানে ডব্লিউ সমান কত পেয়েছো, মাইনাস এত পেয়েছে। তাহলে চিন্তা করো এখানে নেগেটিভ মান পেয়েছি। তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ নেগেটিভ, বলের দ্বারা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে তুমি যখন ভূমি থেকে ধরো যে আমরা অনেক সময় কি করি, আমরা বই এখান থেকে ওইখানে রাখি, তো বইটা যখন আমার টেবিল থেকে ভাসিয়ে আমি অন্য কোথাও রাখতে যাব, বইটা যখন উপর দিকে তুলছি তখন এটা হচ্ছে আমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। উপর দিকে তোলার সময় যেটা হচ্ছে এই প্রযুক্ত বল দ্বারা যদি আমি হিসাব করতে যাই তাহলে এটা আমার ধনাত্মক কাজ হবে, কারণ আমি বইটাকে উপর দিকে টান দিয়েছি, বইটা উপর দিকে আসছে, বুঝছো, মানে আসো আমার দিকেই আসো ওরকম ভাবে। তো সে আমার দিকেই আসছে। এরপরে কি হলো, এখন ঘটনা ঘটলো কি এরকম, মানে হচ্ছে তোমার এখন বলতেছে কি আসো, মানে এখন বলতেছে এরকম। আরেকটা ডাক দিলাম যে আসো, আমার ক্যান্ডিকে যখন ডাকতাম আর কি, সো আসো, কিন্তু সে কি করলো আরো দূরে সরে যাচ্ছে, মানে আমি যতই চাচ্ছি আসো সে কি করছে দূরে সরে যাচ্ছে, যতই বলতেছে আসো কিন্তু সে তো আসবে না, সে আরো দূরে সরে যায়। এই যে ঘটনাটা এইখানে ঘটে কোথায়, মহাকর্ষীয় বল দ্বারা, মানে মহাকর্ষীয় বল নিচের দিকে কাজ করতেছে কিন্তু স্মরণ করতেছে উপর দিকে, তার মানে দেখো তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে, তাদের দূরত্বটা কি বিপরীত দিকে বাড়ছে। এভাবে যদি চিন্তা করি আমরা তাহলে এখানে যে কৃত কাজটা পরস্পর বিপরীতমুখী আছে, তো বিপরীতমুখী স্পেশাল কেস 3 তে আমরা দ্বিতীয়তে পেয়েছিলাম যদি বিপরীতমুখী কাজ করে, বিপরীতমুখী ক্রিয়া করে, তাহলে ওই কাজটা ঋণাত্মক কাজ। তাহলে এটা হচ্ছে কি, এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো তাড়াতাড়ি লিখে রাখো যে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ কাজ, আর প্রযুক্ত বল দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ। লিখে ফেলো। দেখো ধনাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্ত, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজের শর্ত, ঋণাত্মক কাজের শর্ত, আর হচ্ছে শূন্য কাজের শর্ত, আরেকটা হচ্ছে শূন্য কাজের শর্ত। তো তিনটা কাজ আছে আমাদের এখানে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, 3 ধরনের কাজ ধরা যায় মোটামুটি ভাবে। সো আমি যদি এটা ধরি যে তোমার ধনাত্মক কাজটা, এর মানে হচ্ছে থিটাটা, এই যে আমার এখানে যে থিটাটা ছিল, আমি যদি চিত্রটা দেখাই যে এই যে ধরো যে এইভাবে দিলাম, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে কি আমার এস, এবং মধ্যবর্তী কোণ আছে কি থিটা। তাহলে এই যে থিটাটা তুমি দেখতে পাচ্ছ, এখানে যে থিটাটা আছে, এই থিটার মানটা আমি, এইটা কি একটা কোণ, আসলে এটা দিক বোঝায়, একটা থিটা দ্বারা কি বোঝায়, এই দুইটা ভেক্টর রাশি দিক বোঝায়, এই দুইটা ভেক্টর রাশির দিক বোঝায়। তাহলে আমরা এখানে এই থিটা, এর শর্ত হচ্ছে থিটার মানটা সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এই যে কেসগুলো খুব সুন্দর, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এর মানে হচ্ছে এটার মান যেটা হবে তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। ধনাত্মক কাজের শর্ত হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে কিন্তু 0 ডিগ্রি বা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, এটা ধনাত্মক কাজের শর্ত। মানে হচ্ছে থিটার মানটা কি হতে হবে, 0 ডিগ্রি হতে পারবে, থিটার মান কি হতে পারে 30 ডিগ্রি হতে পারে, থিটার মান আমি 60 ডিগ্রি হতে পারে, থিটার মানটা এই যে 49 পয়েন্ট, ধরো যে 89.999999 হতে পারে, কিন্তু থিটা ইজ নট ইকুয়াল 90, থিটা ইজ নট ইকুয়াল 90, মানে হচ্ছে 0 থেকে ধরে 89.99999 পর্যন্ত হতে পারে কিন্তু 90 হইতে পারবে না, তাহলে এটা শূন্য কাজ, এটা ধনাত্মক কাজ থাকবে না, মাথায় রাখা যেন। আমি এখানে দেখাইছি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এর অর্থ এটা না যে শুধুমাত্র 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, 60 ডিগ্রি কোণে বা শুধুমাত্র এই 89 এগুলো যে কোনো হতে পারে, 5 ডিগ্রি কোণে থাকতে পারে, 10 ডিগ্রি কোণে, 20 ডিগ্রি কোণে, 2 ডিগ্রি কোণে, 1 ডিগ্রি কোণে, যে কোনো কোণে থাক, কিন্তু শর্ত থিটার মানটা 90 এর চেয়ে ছোট হতে হবে, এই হচ্ছে মেইন শর্ত, ঠিক আছে। এবার দেখো ঋণাত্মক কাজের শর্তটা কি, তো ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে আবার উল্টে যাবে এটা। ও বলতেছে যেহেতু ঋণাত্মক কাজ মানে কি বলছে, এখানে কিন্তু তারা দেখো ওরা পজিটিভ কি বলছিলাম, তুমি আসো, সে কিন্তু আসছিল, ঠিক আছে। মানে আমি বলতেছি যে আসো, তুমি আসো, সে কিন্তু আমার দিকে আসছে, তো যদি আমার দিকে আসে তো এখানে পজিটিভ না, রেসপন্সটা পজিটিভ ছিল, রেসপন্সও যেমন পজিটিভ, ফিডব্যাকটাও পজিটিভ আসবে, বুঝছো।
আচ্ছা এবার দেখো আউটপুট এখানে পজিটিভ পাচ্ছি আমরা, আর এখানে কি করতেছি যে আসো, কিন্তু সে আমার থেকে আরো দূরে সরে যাচ্ছে, তুমি আসো না, সে আরো দূরে সরে যাচ্ছে, নেগেটিভ কাজ। তো নেগেটিভ কাজের ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে এখানে, ঠিক আছে, মানে বুঝতে স্থূলকোণ হবে এখানে, স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে থিটার মানটা এবার হবে কি হবে, থিটার মানটা 180 ডিগ্রি হইতে পারবে, 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। কার চেয়ে বড় হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। এখন বিষয়টা কি হচ্ছে, ও পড়ে গেছে ফাঁকে, বুঝতে পারছো, মানে শূন্য হইতেছে, মানে ও বলতেছে কি মনে মনে বলতে আমি কি দোষ করলাম, ও বলতেছে ওইখানে দেখো প্রথম ক্ষেত্রে ও প্রশ্ন করতেছে বাহ তোমরা সবাই নিয়ে কাজ করো, শুধু আমি এখানে বাদ। আবার এখানে বলতেছে তুমি ওদের সবাই নিয়ে কাজ করতেছো, সকল ধনাত্মকের জন্য কাজ করতেছো, তাহলে আমি এখানে বাদ। মানে ফাইনালি মানে দুজনের কাছে ওর প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমরা তোমাদের মতোই কাজ করলে, তাহলে মাঝখানে আমি কি দোষ করলাম, আমার কি কোনো করণীয় নাই? তো ওরা কি বললো, না তোকে আমরা নিচ্ছি না, তোকে দিয়ে আমাদের কোনো কাজ নাই। তো যেহেতু কাজ নাই তার মানে সে অর্থহীন, বুঝছো, অর্থহীন। তার মানে কি করলাম, এই শূন্যহীন, এই যে শূন্য কাজের শর্তের মধ্যে সে চলে আসবে, যেহেতু তার কোনো অর্থ নাই, সে কোনো কাজ করতে পারে না, তাকে ওরা বাদ দিয়ে দিছে। ওরা বাদ দিয়ে দিছে মানে কি, তো ধনাত্মক হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না। ধনাত্মক আর ঋণাত্মকের মাঝখানে একটা সংখ্যা আছে, একমাত্র অনলি ওয়ান নাম্বার, সেটা কি বলতো, সকল ধনাত্মক সংখ্যা সকল ঋণাত্মক সংখ্যার মাঝখানে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে শূন্য, সেটা হচ্ছে কি শূন্য। তার মানে হচ্ছে এইটা কাজটা হবে শূন্য, এটার কাজটা হবে কি শূন্য। সেক্ষেত্রে থিটার মানটা সব সময় 90 ডিগ্রি হবে, থিটার মান হবে 90 ডিগ্রি, এবং ডব্লিউ হবে কি, ডব্লিউ হবে শূন্য, ডব্লিউ হবে কি শূন্য। আর এটার ক্ষেত্রে কি বলছি আমি, এটা তো এক, এটা আর দ্বিতীয়ত হচ্ছে কি থিটা, থিটা হবে কি ডব্লিউ, ডব্লিউ কি হবে মিনিমাম, ডব্লিউ কি হবে মিনিমাম, বুঝতে পারছো, ডব্লিউ সমান দাও মিনিমাম, মানে ঋণাত্মক মান পাবো, মাইনাস এফএস আসছে, এফএস বা সামথিং কিছু একটা আসবে, বা এটা মিনিমাম ধরলাম, এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার এই ডব্লিউ, এটা সমান ডব্লিউ হবে তোমার, এটা হবে ডব্লিউ হচ্ছে কি ম্যাক্সিমাম, এটা হবে কি ডব্লিউটা হবে কি ম্যাক্সিমাম, ঠিক আছে, এই যে ডব্লিউটা হবে ম্যাক্সিমাম। সো এই হচ্ছে শর্তগুলো লিখে ফেলো গেল। এবার এখানে কিছু কথা আছে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি দেখো যে আমরা এখানে বলছে যে বলের ধারা কাজ, আমি এগুলো বলছি, বলের ধারা কাজটা মানে কি, তুমি যদি বল প্রয়োগ করো সেগুলো হচ্ছে বলের ধারা কাজ, ঠিক আছে। যেমন ধরো তুমি কি করতেছো, তুমি একটা ইট কেটে নিয়ে তোমার দিকে নিয়ে আসতেছো, একটা ইট তুমি যখন কোনো কিছু ধাক্কা দাও, তোমরা অনেক সময় কি করো, একটা বস্তুকে ধাক্কা দিয়ে, যেমন আমি মেজের উপর টেবিলের উপর একটা বই আছে, বইটাকে ধাক্কা দিয়ে সরাই দিলাম, বইটাকে ধাক্কা দিয়ে সরালে একটা স্মরণ ঘটবে, এটা হবে বলের ধারা কাজ। আমি যদি বইটাকে উপর দিকে তুলি, তাহলে প্রযুক্ত বলের কারণে এটা হচ্ছে বলের ধারা কাজ, এগুলো বলের ধারা কাজ। তারপরে ধরো যে আমি কি করলাম, আমার হাতে একটা ব্যাট ছিল, এই ব্যাটটা নিয়ে আমি ছাদের উপরে উঠলাম, কোথায় উঠলাম, ছাদে গেলাম, এখানে আমার উপরে আমি যদি আমার হাতের ব্যাটটা নিয়ে ব্যাটটাকে ছুঁড়ে মারি, কোন দিকে, আমার হাতে বল ছিল, বলটাকে সামনের দিকে ছুঁড়ে মারলাম, এটা আমার বলের ধারা কাজ হবে, এটা বলের ধারা কাজ। তাহলে বলের বিরুদ্ধে কাজটা কি, যখন দেখা যাবে যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে বল প্রয়োগ করছো, যেদিকে বল মানে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে সরণ ঘটলো। এক্সাম্পল স্বরূপ বলতে পারি মহাকর্ষীয় বলটা, মহাকর্ষীয় বলের জন্য কি হয়, যে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে দুই ধরনের কাজ হয়, মহাকর্ষীয় বলের কিন্তু দুইটা হইতে পারে। যদি দেখো যে এই যে পরন্তু গ্যালিলিও সূত্র অনুযায়ী, গ্যালিলিও সূত্র যদি চিন্তা করো, নিক্ষিপ্ত বস্তু দেখো, একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা পড়ে আসছো, আর একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি ধরি আমরা, দেখো এই ক্ষেত্রে ধনাত্মক, এই ক্ষেত্রে পজিটিভ কাজ, এটা হবে কি পজিটিভ হবে, এটা হবে কি পজিটিভ কাজ, কিন্তু এটা হবে কি নেগেটিভ কাজ, এটা হবে কি নেগেটিভ কাজ হবে, এটা হবে নেগেটিভ কাজ, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন বলতে পারে কেন ভাইয়া নেগেটিভ হবে, এর কারণটা হচ্ছে দেখো, কারণ হচ্ছে এই একটা বলকে তুমি উপর দিকে ছুঁড়ে মারলাম ছুঁড়ে, কিন্তু দেখো অভিকর্ষ বল নিচে গিয়ে কাজ করতেছে, ওজন এদিকে আর উচ্চতা কোন দিকে, এদিকে, তাহলে তার পরস্পর বিপরীত আছে, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, নেগেটিভ কাজ পাবে। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র তোমরা জানো, বা পরন্ত বস্তু একটা বস্তুকে ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলে এইচ কোন দিকে আছে, এদিকে, তো ডব্লিউ কোন দিকে আছে, এটাও এদিকে, তাহলে এইচ এবং ডব্লিউ যদি একই ভূমিকা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ শূন্য, তার সেই ক্ষেত্রে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজটা হবে ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক, বাট এই ক্ষেত্রে মহাকর্ষীয় বল দ্বারা কাজ হচ্ছে ঋণাত্মক, মানে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, সেটা বলছি। আমার কথা কি বুঝছো তোমরা, সবাইকে ক্লিয়ার? পরসীম ডাইক্রোমেট, হ্যাঁ তুমি তো অবশ্যই আছো। বলের ধারা হবে, ধারাটা কি, বলের ধারাটা বলতে তুমি যেদিকে মানে বলের ধারা আর বলের বিরুদ্ধে, বলের ধারা বলতে এরকম আমার দিকে তাকাও, এই হচ্ছে বুঝছো, এই হাতটা এরকম করলাম, করার পরে মানে কেরাতে শিখতেছে আর কি, বুঝছো, তোমার নাক বরাবর একটা মারলাম, নাক বরাবর মারার পরে তোমার নাকটা মনে করে থেতলে গেল, থেতলে গেলে কোন দিকে, ধর ভেতরের দিকে ঢুকে গেল,
চিন্তা করে দেখো তোমার নাকটা এখানে কিছু পরিমাণ, ধর নাকটা এরকম আছে, নাক তো তেতে গেছে, একদম ভূত হয়ে গেছে একদম। এখন যে নাকটা তোমার ভূত হয়ে যায়, বুঝতে পারছো, বল প্রয়োগ করছে কিন্তু এই বরাবর, তোমার নাক একেবারে এরকম ঢুকে গেছে, বুঝতে পারছো, ভেতর দিকে ঢুকে গেছে। তো তোমার নাকটা কোন দিকে, যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে ঢুকে গেছে, এটা হচ্ছে বলের ধারা কাজ, বুঝতে পারছো। এখন যদি বলের বিরুদ্ধে কাজটা মানে কি, বলের বিরুদ্ধে কাজটা এক্সাম্পলটা হচ্ছে কি বলবো, মনে করো একটা এমন কিছু আছে, আমরা কি যেন বলি, স্প্রিং, একটা স্প্রিং এর কাছে বলি, স্প্রিংটাকে আমি টান দিয়ে ধরে রাখলাম, কিন্তু স্প্রিংটা ছেড়ে দাও, চিন্তা করে দেখো স্প্রিং এর দ্বারা কাজটা কিন্তু বলের বিরুদ্ধে কাজ হবে। কেন বলতো, স্প্রিংটাকে আমি টেনে ধরে রাখছি, তার মানে একটা বল দ্বারা কৃত কাজ, দুইটা কাজ আছে এখানে। কারণ হচ্ছে প্রযুক্ত বল একটা এদিকে কাজ করতেছে আর একটা প্রত্যয়নী বল এদিকে কাজ করতেছে, তাই প্রত্যয়নী বল দ্বারা কাজটা কিন্তু ঋণাত্মক। কেন বলতেছি বলতো, কারণটা হচ্ছে তুমি যখন এদিকে টানছো তখন সরণ স্প্রিং এর এদিকে করছে, লুক এট মিস, এই হচ্ছে আমার স্প্রিংটা, দেখো এই হচ্ছে স্প্রিং বাড়তেছে, দেখতেছো এই বাড়তেছে। এখন চিন্তা করে দেখো স্প্রিংটা যদি আমার এইদিকে বাড়ে, আমি কোন দিকে সরণ বল প্রয়োগ করছি, এই বরাবর এই দিকে, লক্ষ্য করে দেখো বলটা হচ্ছে আমার এইদিকে, আমি একটু এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এখানে। তো দেখো বল হচ্ছে আমার এইদিকে, তো স্প্রিংটা কোন দিকে প্রসারিত হচ্ছে, দেখো এই হচ্ছে স্প্রিং, তো স্প্রিংটা দেখো বাড়লো। এবার দেখো তো প্রযুক্ত বল এদিকে আছে, সরণের দিকে ঘটলো, তো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা এখানে কি পাচ্ছি আমি, পজিটিভ। বাট তুমি চিন্তা করে দেখো আমি যদি স্প্রিংটা ছেড়ে দেই, কোন দিকে গেল, উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে যদি যায় এখানে কিন্তু একটা পজিটিভ কাজ আর এটা হচ্ছে নেগেটিভ। কারণ হচ্ছে আমি যখন ধরে রাখলাম তার মধ্যে একটা প্রত্যয়নী বল কাজ করতেছে, এই প্রত্যয়নী বলের কাজে হচ্ছে সরণের বিপরীতে কাজ করা, সরণের বিপরীতে। তো সরণ ঘটছে এদিকে কিন্তু প্রত্যয়নী বল টানছে আমাকে ওই দিকে, সরণ ঘটছে এই বরাবর কিন্তু প্রত্যয়নী বল কাজ করতেছে কি ওই বরাবর। তো প্রত্যয়নী বল হচ্ছে কি তার স্থিতিস্থাপক, যে তার মধ্যে একটা স্প্রিং এর মধ্যে যে স্থিতিশক্তিটা সঞ্চিত হয়, এই স্থিতিশক্তির কারণে সে কি করে উল্টো দিকে যাওয়া শুরু করে, এই উল্টো দিকে যাওয়া শুরু করে বিদায় কিন্তু দেখা যায় যে সরণ আমার এদিকে কিন্তু বল হচ্ছে ওদিকে, বল হচ্ছে আমার ওদিকে। কোন বল, প্রযুক্ত বল বলে নাই, প্রত্যয়নী বলটা। তো প্রত্যয়নী বল যদি ওদিকে থাকে আর সরণ যদি এদিকে ঘটে, তাহলে বল এবং সরণ বিপরীত দিকে আছে, তাহলে এটা হবে তোমার কি কাজ, ঋণাত্মক কাজ।